আসসালামু আলাইকুম। আজ আমরা পড়তে যাচ্ছি অ্যাজটেক মিথোলজি আদি থেকে অন্ত বইটি, এস এম নিয়াজ মাওলানা। এই বইটির ভূমিকা পর্ব থেকে আজ আমরা পড়ব। এই বইটি একদম সেই অ্যাজটেক সভ্যতার সব কিছু সম্পর্কে, সে আদি থেকে একদম অন্ত তাদের সভ্যতার সব কিছু এই বইয়ে রয়েছে। তো আমরা আস্তে আস্তে এই বইটি শেষ করব পর্যায়ক্রমে। মূলত আমি এই বইটি পড়ে নিজের রেকর্ড রাখার উদ্দেশ্যে এটা করেছি। যদি কেউ শুনতে চান তাহলে শুনতে পারেন। ধন্যবাদ। অ্যাজটেক মিথোলজি আদি থেকে অন্ত, এস এম নিয়াজ মাওলানা। চিকোমোস্টক 7 গুহার স্থান মেক্সিকা গোত্রের পৌরাণিক উৎপত্তির কাহিনী যে স্থানের সাথে জড়িত। ছবিটি হিস্টোরিয়া টলটেকা চিকিমেকা থেকে নেওয়া হয়েছে, যা কর্টেস পরবর্তী সময়ে স্প্যানিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষের অধীনে কোচিনখ্যান গোত্রের লোকেরা, যারা চিচিমেক বংশের উত্তরসূরি, তাদের জমির অধিকার টিকিয়ে রাখার জন্য লিখেছিলেন। এটি লিখিত হয়েছিল ইউরোপীয় এবং প্রাক হিস্পানিক শৈলীর মিশ্রণে, যেখানে চিচিমেক অভিবাসনের আগে থেকে 1544 সাল পর্যন্ত টলটেক এবং চিচিমেকদের ইতিহাস বর্ণনা করা হয়েছে। প্রারম্ভিক কথা। নতুন বিশ্বে যে কয়েকটি মহান সভ্যতা গড়ে উঠেছিল সেগুলোর মধ্যে 3টি সভ্যতা রয়েছে যা সবচেয়ে উল্লেখযোগ্য এবং শক্তিশালী হিসাবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে প্রথমটি ছিল মায়ার সভ্যতা, যা প্রথম সহস্রাব্দের প্রারম্ভিক সময়ে বিভিন্ন কারণে পতনের পূর্ব পর্যন্ত বহু শতাব্দী ধরে মেক্সিকো এবং মধ্য আমেরিকায় আধিপত্য বিস্তার করেছিল। দ্বিতীয়টি ছিল শক্তিশালী ইনকা সাম্রাজ্য, যারা দক্ষিণ আমেরিকায় বিভিন্ন অংশ জুড়ে একটি বিশাল অঞ্চল নিয়ন্ত্রণ করেছিল এবং আন্দিসে একটি মহান সভ্যতা প্রতিষ্ঠা করেছিল। নতুন বিশ্বের সভ্যতাগুলোর মধ্যে তৃতীয় এবং সর্বাধিক পরিচিত সভ্যতা ছিল অ্যাজটেক সভ্যতা। আধুনিক মেক্সিকোতে বসবাসকারী আদিবাসীদের একটি দল, যারা ইউরোপীয়দের আগমনের পূর্বে আমেরিকায় সবচেয়ে চিত্তাকর্ষক সাম্রাজ্যগুলোর মধ্যে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এই 3টি সভ্যতার মধ্যে 2টি সভ্যতাই গড়ে উঠেছিল মেসো আমেরিকায়। মেসো আমেরিকান সভ্যতা বলতে সেই বৈচিত্র্যময় সভ্যতাগুলোকে বোঝায় যেগুলো আধুনিক সময়কালের রাষ্ট্র মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস, বেলিজ, এল সালভাদোর, নিকারাগুয়া এবং কোস্টারিকায় অন্তর্ভুক্ত ভৌগোলিক অঞ্চলে প্রায় একই রকম সাংস্কৃতিক বৈশিষ্ট্য প্রদর্শন করেছিল। ওলমেক, মায়া, টলটেক, জাপোটেক এবং মিক্সটেক সভ্যতা গড়ে উঠেছিল এই মেসো আমেরিকাতেই। চতুর্থ দশকের শুরুতে একদল আদিবাসী, যারা নিজেদের মেক্সিকা বলে অভিহিত করেছিলেন, তারা মেসো আমেরিকাতে সর্বশেষ সংস্কৃতি সৃষ্টি করেছিলেন। এই মেক্সিকারাই ইতিহাসের অ্যাজটেক নামে অনেক বেশি পরিচিত এবং মধ্য মেক্সিকোতে তারা যেসব ভূমি বা অঞ্চল শাসন করেছিলেন তা নিয়েই অ্যাজটেক সাম্রাজ্য গঠিত হয়েছিল। অ্যাজটেকরা 100 বছরেরও বেশি সময় ধরে তাদের সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেছিলেন। শুধুমাত্র স্প্যানিশদের আক্রমণের কারণে, যা 1519 সালে শুরু হয়েছিল, তাদের অ্যাজটেকদের শাসনের অবসান ঘটেছিল। কোনো সন্দেহ ছাড়াই অ্যাজটেকরা আমেরিকাতে উদ্ভূত সবচেয়ে প্রভাবশালী সভ্যতার একটি হিসাবে জনপ্রিয় হয়ে আছে। তাদের ধ্বংসাবশেষ, প্রত্নতান্ত্রিক অবশেষ এবং স্প্যানিয়ার্ডদের দ্বারা সংরক্ষিত লিখিত উত্তরাধিকার
আমাদের কাছে এই নতুন বিশ্ব সভ্যতার একটি অবিশ্বাস্য চিত্র রেখে গিয়েছে, যা এমনকি পুরনো বিশ্বের অনেকগুলো সভ্যতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে, কোনো কোনো ক্ষেত্রে ছাড়িয়েও গিয়েছে। বিগত কয়েক শতাব্দী ধরে হাজার হাজার গবেষক ও প্রত্নতাত্ত্বিকের কাজ সমষ্টিগতভাবে ইউরোপীয় আক্রমণকারীদের দ্বারা অ্যাজটেক বিজয়ের আগে ও পরে অ্যাজটেক বিশ্ব এবং জীবন সম্পর্কে আমাদেরকে একটি পরিষ্কার এবং সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি দিয়েছে। মেসো আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় মায়া, অ্যাজটেক এবং ইনকা সভ্যতার বেশ কিছু সাধারণ উপাদান আছে, যেমন কৃষিকাজ করা, সামাজিক কাঠামো গড়ে তোলা, অনেক দেবতাদের উপাসনা করা। প্রকৃতপক্ষে এই তিনটি সভ্যতা যেসব ভূখণ্ডে অবস্থিত ছিল, সেসব ভূখণ্ডের বৈচিত্র্যের মতো সভ্যতাগুলোও বৈচিত্র্যময় ছিল। মায়াদের বিকাশ হয়েছিল গণিত এবং জ্যোতির্বিজ্ঞানে। অ্যাজটেকরা গড়ে তুলেছিলেন বড় এবং জনবসতিপূর্ণ শহর টেনোচটিটলান, এবং ইনকারা আন্দিস পর্বতমালার উঁচুতে অবস্থিত তাদের সাম্রাজ্যকে একত্রিত করার জন্য রাস্তা এবং সেতু নির্মাণের জন্য প্রয়োগ করেছিলেন প্রকৌশল বিদ্যার। তন্মধ্যে মায়া সভ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে মেসো আমেরিকান মেথোলজি, ওলমেক ও মায়া গ্রন্থে, আর অ্যাজটেক সভ্যতা ও তাদের পুরাণ নিয়ে আলোচনা করা হবে এই গ্রন্থে, অ্যাজটেক মেথোলজি আদি থেকে অন্ত। অবশিষ্ট ইনকা সভ্যতা ও পুরাণ নিয়ে প্রকাশিত হবে পরবর্তী গ্রন্থ, ইনকা মেথোলজি আদি থেকে অন্ত। এ গ্রন্থে অ্যাজটেক সভ্যতার ইতিহাস এবং সংস্কৃতিকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে যাতে যেসব পাঠকেরা সাধারণভাবে অ্যাজটেক ইতিহাস ও পুরাণ সম্পর্কে বিশেষ জ্ঞান নেই, তাদের জ্ঞান ভাণ্ডারকে যেমন সমৃদ্ধ করবে, তেমনি যেসব পাঠক এই সভ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাদের জ্ঞান তৃষ্ণাকেও পরিপূর্ণভাবে মেটাবে। ভূমিকা পর্ব। তেরো চকমকি পাথরের ছুরির বছরে গ্রীষ্মের শেষ দিকে 11 মৃত্যুর রাত, মেক্সিকো উপত্যকার শহর রাজ্য টেক্সাকোর ত্লাতোয়ানির রাজপ্রাসাদের ছাদ। ত্লাতোয়ানি নেসাওয়ালপিলি তার রাজকীয় জ্যোতির্বিদদের সাথে প্রাসাদের ছাদে আকাশের তারা নক্ষত্র দেখতে উঠলেন। সেদিন বিকালের দিকে বৃষ্টি হয়েছিল খুব। ঝুম বৃষ্টির কারণে কেন্দ্রীয় উপত্যকার মাঝখানে হ্রদের চারপাশের শহরগুলো ভিজে চুপচুপে হয়ে গেলেও আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল। ফলে স্বর্গ দেখার জন্য রাতটি ছিল একটি শুভ রাত। নেসাওয়ালপিলি তার বিখ্যাত পিতা নেসাওয়ালকোয়েটের মতোই জানতেন কিভাবে আকাশের এসব স্বর্গীয় তারার চলাফেরা এবং সম্পর্ক থেকে জ্ঞান আহরণ করা যায়। প্রকৃতপক্ষে তিনি এসব তারার গতি প্রকৃতি, একই সাথে দিগন্তরেখায় সূর্য ও শুক্র গ্রহের অবস্থান সবকিছু দেখে সভাসদদের সাথে পরামর্শ করে তার গুরুত্বপূর্ণ রাজকীয় সিদ্ধান্তগুলো গ্রহণ করতেন। অন্যান্য অ্যাজটেক শাসকদের মতো তিনিও গভীরভাবে বিশ্বাস করতেন তার নিজের ও প্রজাদের জীবনের প্রকৃতি ও নিয়তি এসব স্বর্গীয় তারাদের সাথে জড়িত, যেমনভাবে জড়িত ছিল টেউটলের সাথে। যা হোক, এই বিশেষ রাতে নেসাওয়ালপিলি তার শুক্র গ্রহ এবং একটি বিশেষ তারা যা আমাদের কাছে কৃত্তিকা নামে পরিচিত, এগুলোর গতিপথ পর্যবেক্ষণ করেছিলেন। এই পর্যবেক্ষণগুলো অ্যাজটেক পঞ্জিকার সাথে সম্পর্কিত ছিল, যা মহাবিশ্ব ও সমাজকে সুসংগত রাখতে ব্যবহৃত হয়েছিল। ওই একই রাত ইউরোপিয়ান পঞ্জিকা অনুসারে 17 সেপ্টেম্বর 1492 সাল নেসাওয়ালপিলির প্রাসাদ থেকে 2000 মাইলেরও বেশি দূরত্বে 3টি জাহাজ সমুদ্রে পথ হারিয়ে ফেলেছিল, যে জাহাজগুলো ক্রমশ নেসাওয়ালপিলির এলাকার দিকেই অগ্রসর হচ্ছিল।
এই নৌবহরের সর্বাধিনায়ক ছিলেন একজন দুঃসাহসী কিন্তু স্বপ্নবিলাসী ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস। তিনিও ওই একই সময়ে, যে সময়ে নেচাওয়াল প্লিও আকাশের তারা ও নক্ষত্র দেখছিলেন, পথ খুঁজে বের করার জন্য বারবার আকাশের তারা আর নক্ষত্রের গতিবিধির দিকে তাকাচ্ছিলেন। কলম্বাসের 3টি জাহাজ নিনা, পিন্টা এবং সান্টা মারিয়া আগস্ট মাসে স্পেনের পালোস বন্দরে যাত্রা শুরু করেছিল, ইউরোপ থেকে ভারতে আসার পথ খুঁজতে, যাতে সারা বিশ্বে স্পেনের প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বেড়ে যায়। এই ঘটনার 30 বছরের মধ্যেই এই দুজন মহাদেশীয় নক্ষত্র অবলোকনকারীর উত্তরসূরি বিশ্বের ইতিহাসেরই অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে একটিতে একে অপরের সাথে মিলিত হবেন, যেখানে থাকবে উপহার, লোভ, লালসা এবং যুদ্ধ, যা ত্বরান্বিত করবে অ্যাজটেকদের রাজধানী টেনোচটিটলানের পতন এবং অ্যাজটেক সাম্রাজ্যকে নিয়ে যাবে ধ্বংসের দ্বার প্রান্তে। প্রথম সংস্পর্শ। তারা এটি দেখেছেন, তারা অবশেষে এটি দেখেছেন। ঠিক সেখানেই তাদের সামনে একটি ঈগল একটি ক্যাকটাসের উপরে বসেছিল। সেই ঈগলটি একটি সাপকে গ্রাস করেছিল। ভবিষ্যৎবাণী পূর্ণ হলো। অ্যাস্টলানের মানুষেরা অবশেষে এমন একটি জায়গা খুঁজে পেয়েছিলেন যেখানে তারা অসংখ্য বছর উর্বর এবং বিপজ্জনক ভূমি ঘুরে বেড়ানোর পর স্থায়ীভাবে একটি বসতি স্থাপন করেছিলেন। সেই বছরটি ছিল 1325 সাল। ইউরোপীয়দের তখনও প্রথমবারের মতো মেক্সিকোর মাটিতে পা রাখতে 200 বছর বাকি আছে। সে সময়ে এই অ্যাস্টলানের মানুষেরা, যারা ছিলেন মূলত মেক্সিকা নামের একটি যাযাবর জাতি, একটি ছোট জলাভূমি দ্বীপে তাদের বসতি স্থাপন করেছিলেন, যা পরবর্তীতে হয়ে উঠেছিল তাদের গড়ে তোলা এক বিশাল সাম্রাজ্যের রাজধানী। এক অস্বাভাবিক উৎপত্তি থেকে যাযাবর মেক্সিকরা জাতির গড়ে তোলা এই অসাধারণ অ্যাজটেক সাম্রাজ্য শীঘ্রই সামরিক দক্ষতা, বাণিজ্য বিনিময়, আকর্ষণীয় সংস্কৃতি এবং ব্যাপক ও পরিশীলিত কৃষি প্রচেষ্টার জন্য বিখ্যাত একটি সভ্যতায় পরিণত এবং বিস্তৃত হয়েছিল। অন্যান্য অঞ্চল বিজয় এবং শক্তিশালী শহর রাজ্যগুলোর সাথে জোটের মাধ্যমে তারা একটি বিশাল, সংগঠিত ও ঘনবসতিপূর্ণ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, যা আজকের মেক্সিকোর বেশিরভাগ এলাকা জুড়ে অবস্থিত ছিল। তৎকালীন সময়ে এই অ্যাজটেক সাম্রাজ্যের সমকক্ষ ছিল শুধুমাত্র পেরুর ইনকা সাম্রাজ্য এবং পুরানো বিশ্বের রোমান সাম্রাজ্য। 1519 খ্রিস্টাব্দ। হার্নান কর্টেস মেক্সিকোতে অবতরণ করেছিলেন। ওই বছরের 21 এপ্রিল তিনি বর্তমান সময়ের ভেরাক্রুজের কাছে প্রথমবারের মতো অ্যাজটেকদের সংস্পর্শে এসেছিলেন। অ্যাজটেকরা লোহার শিরস্থান এবং অদ্ভুত পোশাক পরা বিস্ময়কর এই সাদা দাড়িওয়ালা মানুষগুলোকে তাদের রাজধানী শহর টেনোচটিটলানের পূর্ব দিক থেকে আসতে দেখেছিলেন, যেখান থেকে পৌরাণিক অতীতে তাদের দেবতা কুয়েটজাকোয়াটল কিংবা পৌরাণিক টলটেক শাসক একাটল টপিলটোজিন কুয়েটজাকোয়াটল সমুদ্রের অপর পারে চলে গিয়েছিলেন, যিনি চলে যাবার পূর্বে প্রতিজ্ঞা করেছিলেন আবার ফিরে আসবেন। অ্যাজটেকরা স্প্যানিশদের দেখে ভয় মিশ্রিত বিস্ময়ে অভিভূত হয়েছিলেন। তারা ভেবেছিলেন প্রতিশ্রুতি মোতাবেক কুয়েটজাকোয়াটল তাদের মাঝে ফিরে এসেছেন। অন্ততপক্ষে অ্যাজটেক সম্রাট দ্বিতীয় মক্টেজুমা নেচাওয়ালপিলির কাছ থেকে এই সংবাদ শুনে তাই ভেবেছিলেন, এবং এ কারণে তিনি একটি মর্মান্তিক ভুল করলেন। এই মর্মান্তিক ভুলটি কেবল দুটি ভিন্ন সংস্কৃতিতে মারাত্মক সংঘর্ষের দিকেই পরিচালিত করেনি, বরং এটি বিশ্ব ইতিহাসের একটি নিষ্পত্তিমূলক অধ্যায় ছিল। কর্টেসের একজন বিশ্বস্ত সাথী ছিলেন বার্নাল ডিয়াজ ডেল ক্যাস্টিলো। এই ঘটনা সম্পর্কে তিনি বলেছেন, আমরা রিও ডে গ্রিজালভাতে পৌঁছেছিলাম, যাকে স্থানীয় ভাষায়
তাবাস্কো নদী বলা হয়ে থাকে। আমরা আমাদের নৌবহর নিয়ে 1519 খ্রিস্টাব্দের 12ই মার্চ সেখানে পৌঁছেছিলাম। সেখানে 12,000 এরও বেশি যোদ্ধা জড়ো হয়েছিলেন। সাহসিকতার সাথে ক্যানোতে করে তারা আমাদের ঘিরে ফেলেছিলেন এবং আমাদের উপর তীর বর্ষণ করেছিলেন। হুয়ান ডে এসকালান্তে, যিনি ছিলেন আলগোয়াসিল মেয়র, তাৎক্ষণিকভাবে তাকে কর্টেস কর্তৃক পাঠানো হয়েছিল সবগুলো জাহাজের নোঙর, পাল এবং অন্যান্য জিনিস যা উপযোগী হতে পারে সেগুলো উপকূলে নিয়ে আসার জন্য, এবং তারপর জাহাজগুলোকে ধ্বংস করা হয়েছিল। মেক্সিকোর মহান এবং শক্তিশালী রাজা মক্টেজুমা আমরা তার শহরে আসতে পারি এই ভয়ে আমাদের শিবিরের সর্বোচ্চ পদমর্যাদার 5 জন প্রধানকে পাঠিয়েছিলেন। আমাদের স্বাগত জানাতে তিনি একটি উপহারও পাঠিয়েছিলেন, প্রায় 1000 স্বর্ণের মূল্যের পিয়াস্টার। যখন আমরা তলাসকালা শহরে প্রবেশ করি তখন রাস্তায় বা ছাদে কোনো জায়গা খালি ছিল না। বহু পুরুষ এবং মহিলা হাসি মুখে আমাদের দেখার জন্য বাইরে বেরিয়ে এসেছিলেন। আমরা 1519 সালে 23 সেপ্টেম্বর তলাসকালা অভিমুখে যাত্রা করেছিলাম। যখন কর্টেক্স মক্টেজুমার কাছে আসলেন, দুজনই একে অপরকে অভিবাদন জানালেন। কর্টেস একটি বিশদভাবে নকশা করা কণ্ঠহার এবং রঙিন কাচের পুঁতি, যাকে বলা হয় মার্গারিটাস, বের করলেন। তিনি মহান মক্টেজুমার গলায় তা পরিয়ে দিলেন। যখন আমরা খাওয়া শেষ করলাম তখন মক্টেজুমা অনেক রাজপুত্র সহ আমাদের সাথে দেখা করতে আসলেন। তারা সকলেই ছিলেন মক্টেজুমার আত্মীয়। মক্টেজুমার সাথে বিভিন্ন আকৃতির কিছু সূক্ষ্ম কারুকাজের অলঙ্কার ছিল, যা তিনি কথোপকথন শেষে কর্টেসকে দিয়েছিলেন। এভাবে বন্ধুত্বপূর্ণ পরিবেশে ইউরোপীয় স্প্যানিশদের সাথে মেসো আমেরিকান অ্যাজটেকদের প্রথম সংস্পর্শ হলেও শেষ পর্যন্ত তা আর বন্ধুত্ব থাকেনি। এক পর্যায়ে মহান অ্যাজটেক সাম্রাজ্যের রাজধানী টেনোচটিটলান স্প্যানিশদের কাছে পরাভূত হয়েছিল। টেনোচটিটলান সম্পর্কে ক্যাস্টিলো আরও বলেছিলেন, আর আমরা যখন দেখলাম যে অনেক শহর ও গ্রাম নির্মিত হয়েছে পানির উপরে এবং বড় বড় শহরগুলো স্থাপিত হয়েছে শুকনো ভূমিতে, এবং যেসব শহর ও গ্রাম থেকে মেক্সিকোর দিকে সোজা ও সমতল কজওয়ে যাচ্ছে, কজওয়ে মানে রাস্তা, তখন আমরা অবাক হয়ে বললাম যে এটা মহান টাওয়ারের কারণে কিংবদন্তি শহর অ্যামাদিসের কথা মনে করিয়ে দেয়, এবং পানি থেকে উঠে আসা ভবন এবং সব কিছুই রাজমিস্ত্রিরা নির্মাণ করেছিলেন। আমাদের সৈন্যদের মধ্যে কেউ কেউ জিজ্ঞাসা করেছিলেন যে আমরা যা দেখছি তা কি স্বপ্ন। আমি জানি না এই জিনিসগুলোর বর্ণনা আমি কিভাবে দেব, যা আগে কখনো শুনিনি কিংবা দেখিনি, এমনকি স্বপ্নেও ভাবিনি। এই টেনোচটিটলান শহর, যা বর্তমানের মেক্সিকো সিটি, অ্যাজটেকরা প্রতিষ্ঠা করেছিলেন 1325 সালে। আর এই অ্যাজটেকদের নিয়েই এই গ্রন্থের প্রথম পর্ব। অ্যাজটেক নিয়ে আলোচনা শুরু করার পূর্বে কিছু প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে অ্যাজটেক কারা ছিলেন, এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে কেন অ্যাজটেক ইতিহাস বা পুরাণ জানা প্রয়োজন।